ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য। যারা প্রিপারেশন করছো তাদের জন্য 1500 কোশ্চেনের যে মক আমাদের সিরিজ চলছে, আজকে তার দেখো 16 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমরা বেশ কিছু ক্লাস করিয়ে দিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। এর আগে আমাদের কিন্তু 60খানা মক টেস্ট হয়ে গেছে। তোমরা যদি যারা না দেখে থাকো, যারা নতুন, তাদেরকে বলবো অবশ্যই গিয়ে কিন্তু 60খানা মক টেস্ট দেখতে পারো। তোমাদের একটা ক্লাসে 25টা করে, অর্থাৎ তোমাদের 60খানা ক্লাসে কিন্তু 1500 কোশ্চেন আমি ইতিমধ্যে কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলের প্লেলিস্ট থেকে বা এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই ক্লাসগুলো করে নেবে। তাহলে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের কিন্তু ইতিমধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। তো এখানে আমরা 1500 কোশ্চেনের সিরিজ একটা কন্টিনিউ করছি, যেটা আমাদের আজকে 16 নম্বর ক্লাস। তো চলো সময় নষ্ট না করে আমরা এক এক করে কোশ্চেন দেখে নিই, কী কী কোশ্চেন তোমাদের আজকে ক্লাসে রয়েছে। তার আগে দেখো তোমাদের বলে দিই একবার, তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেলে ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে, যেটা হচ্ছে আইসিডিএস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান। এরপর এই বইটা, এবং আমরা যে কোশ্চেনগুলো করাচ্ছি জিকে মাস্টার বুকটা থেকে, এই বইটা থেকে আমরা কিন্তু কোশ্চেনগুলো করছি। যারা এই বই দুটো পারচেস করতে চাইছো বা কিনতে চাও তোমরা, তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। কেউ কিন্তু কল করবে না, তোমরা মেসেজ করে রাখবে। কীভাবে কিনতে হবে ডিটেলস প্রসেসিং আমি তোমাদেরকে এখানে বলে দেবো। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করবো এবং এক এক করে কোশ্চেনগুলো দেখে নেবো কী কী রয়েছে। প্রথম কোশ্চেন আমাদের আজকে 16 নম্বর ক্লাসে, দেখো কী রয়েছে। প্রথম কোশ্চেন কি বলছে আমরা দেখে নেব। দেখো প্রথম কোশ্চেন 1 নম্বর, পর্যায় সারণীতে সব থেকে হালকা ধাতু কোনটি? বেরিয়াম, লিথিয়াম, মার্কারি নাকি ম্যাগনেসিয়াম? কোনটা হবে পর্যায় সারণীতে সব থেকে হালকা ধাতু? তো সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু। অপশান এ হয়ে যাবে আমাদের, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, গান্ধীজি নিম্নের কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন? গান্ধীজি কোথা থেকে নিজের ডান্ডি যাত্রা শুরু করেন? ডান্ডি থেকে, দিল্লি থেকে, চম্পারণ থেকে নাকি সবরমতী আশ্রম থেকে? অ্যান্সার করো। সঠিক উত্তর তোমরা মনে রাখবে যে গান্ধীজি যে ডান্ডি অভিযান শুরু করেছিল সেটা সবরমতীর আশ্রম থেকে শুরু করেছিল। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখানে আমরা একটু ডিটেলস এবার পড়ে নেবো। দেখো কি রয়েছে। মহাত্মা গান্ধী আহমেদাবাদের কাছে তার সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করেন। 24 দিনে 240 মাইল অর্থাৎ 390 কিলোমিটার পথ পায়ে হেঁটে ডান্ডি গ্রামে এসে বিনা করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন। বিরাট সংখ্যক ভারতীয় তার সঙ্গে ডান্ডিতে আসেন। তাহলে বোঝা গেল কি করেছিল মহাত্মা গান্ধী আহমেদাবাদের কাছে তার সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করে এবং 24 দিনে 240 মাইল অর্থাৎ প্রায় 390 কিলোমিটার মতো পথ পায়ে হেঁটে ডান্ডি গ্রামে এসে বিনা করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন। বিরাট সংখ্যক ভারতীয় তার সঙ্গে ডান্ডিতে এসেছিলেন বা আসেন। এবং মনে রাখবে 1930 সালের 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়। ঠিক আছে, তাহলে কবে লবণ সত্যাগ্রহ শুরু হয়? 1930 সালের 12ই মার্চ তারিখ থেকে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে আমাদের 3 নম্বর কোশ্চেন। কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্ত সম্পর্কে জানা যায়? কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্ত সম্পর্কে জানা যায়? জুনাগড় লিপি, নানাঘাট লিপি, এলাহাবাদ লিপি নাকি ভিটারি লিপি? অ্যান্সার করো কি হবে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ভিটারি লিপি। এটা থেকে স্কন্দগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে এবার আমরা বিভিন্ন লিপি সম্পর্কে, কোন লিপি থেকে কার সম্পর্কে জানতে পারি একদম ডিটেলসে জেনে নেবো। দেখো জুনাগড় লিপি, এখান থেকে আমরা রুদ্রদমন সম্পর্কে জানতে পারি। নানাঘাট লিপি, এখান থেকে আমরা প্রথম সাতকর্ণী সম্পর্কে জানতে পারি। এলাহাবাদ লিপি থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। হাতিগুম্ফা লিপি থেকে আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি। নাসিক লিপি থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে জানতে পারি। এবং ভিটারি এই স্তম্ভলিপি থেকে আমরা স্কন্দগুপ্ত সম্পর্কে জানতে পারি। ভেরি ভেরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সব লিপি থেকে কোন লিপি থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি একদম ডিটেলসে আমরা একদম পড়ে নিলাম। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। পরবর্তী কোশ্চেন আমাদের কি রয়েছে দেখো 4 নম্বর কোশ্চেন।
নিম্নলিখিত কোন ভূমিরূপটি হিমালয়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি বা গঠিত হয়? বারখান, ড্রামলিন, গ্রাবরেখা নাকি হিমদ্রোণী? কোন ভূমিরূপটি হিমালয়ের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? কি হবে? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে হিমদ্রোণী। অপশন ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর, যে এই ভূমিরূপটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়ে থাকে। নেক্সট পরবর্তী কোশ্চেন। তার আগে আমরা বিভিন্ন বায়ুর যেসব কার্যের ফলে কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো একটু ডিটেলসে পড়ে নেবো। দেখো চলে আসছি, বায়ুর ক্ষয় কার্যের ফলে যেসব ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো কি কি? গৌর, তোমার জিউগেন, ইয়ারদাং, ইনসেলবার্জ, অপসারণ গর্ত প্রভৃতি। এসবগুলো বায়ুর ক্ষয় কার্যের ফলে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে কি কি? গৌর, জিউগেন, ইয়ারদাং, ইনসেলবার্জ, অপসারণ গর্ত। বারখান ভূসংস্থান মরুভূমি অঞ্চলের ভৌগোলিক পরিবর্তনের সাথে সম্পর্কিত। বারখান বালিয়াড়ি হলো একটি অর্ধচন্দ্রাকৃতি আকারের বালিয়াড়ি। ঠিক আছে। আচ্ছা, হিমবাহের সঞ্চয় কাজের ফলে যেসব ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো কি কি? বায়ুর ক্ষয়কার্যের ফলে আমরা বললাম হিমবাহের ক্ষয়কার্যের, সঞ্চয় কার্যের ফলে যেসব ভূমিরূপ সৃষ্টি হয় তার মধ্যে গ্রাবরেখা হচ্ছে অন্যতম। তাহলে আমাদের দেখো অপশানে গ্রাবরেখা ছিল, এটা কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি অন্যতম ভূমিরূপ। মনে রাখবে। সবগুলো আমরা ডিটেলসে পড়ে নিলাম। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো। পরবর্তী প্রশ্ন আমাদের 5 নম্বর। দেখো কি রয়েছে, আবার আমাদের সংবিধান থেকে কোশ্চেন। পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কতদিন কাজ চালাতে পারবেন বা পারেন? 6 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর। সঠিক উত্তর কি হবে বলো? অ্যান্সার করো। কে করতে পারে দেখি? তো সঠিক উত্তর হয়ে যাবে 6 মাস তিনি কিন্তু কাজ চালাতে পারবেন। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো। নেক্সট কোশ্চেন, সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত? সূর্যের পৃষ্ঠতলে আনুমানিক তাপমাত্রা 9000 ডিগ্রি সেলসিয়াস, 4000 ডিগ্রি সেলসিয়াস, 6000 ডিগ্রি সেলসিয়াস নাকি 3000 ডিগ্রি সেলসিয়াস? কোনটা হবে? অ্যান্সার করো। সঠিক উত্তর হয়ে যাবে 6000 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের অপশন সিতে রয়েছে। তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো। দেখো পরবর্তী 7 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? অ্যামিবা, চিংড়ি, পেরিপটাস নাকি আপেল শামুক? অ্যান্সার করো। কোনটাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পেরিপটাস, জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা তার আগে আমরা জীবন্ত জীবাশ্মের কয়েকটি উদাহরণ সম্পর্কে পড়ে নেব। জীবন্ত উদ্ভিদ জীবাশ্ম দেখো কোনগুলো? ইকুইজিটাম, নিটাম, গিঙ্গো বাইলোবা, এগুলো হচ্ছে উদ্ভিদ জীবাশ্ম। এবং প্রাণী জীবাশ্ম কোনগুলো? দেখো পেরিপটাস, লিমুলাস, সিলাকান্থ, স্ফেনোডন এবং হংসচঞ্চু, যার মধ্যে পেরিপটাস এবং হংসচঞ্চু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং উদ্ভিদের মধ্যে গিঙ্গো বাইলোবা, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইকুইজিটাম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, আঙুরে সবথেকে বেশি পরিমাণে অ্যাসিড পাওয়া যায় কোনটি? মানে কোন অ্যাসিডটি আঙুরে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড নাকি ফর্মিক অ্যাসিড? কোন অ্যাসিডটি আঙুরে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? বলো অ্যান্সার করো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে টার্টারিক অ্যাসিড। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, যেটা সবথেকে বেশি পরিমাণে আঙুরে পাওয়া যায়। আমরা তো জানি, তাও একবার পড়ে নেবো। দেখো ম্যালিক অ্যাসিড যেটা আমাদের আপেলে পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড যেটা আমরা তেঁতুলে পেয়ে থাকি, অক্সালিক অ্যাসিড যেটা বাঁধাকপি, পালং শাক ইত্যাদিতে থাকে অক্সালিক অ্যাসিড, এবং ফর্মিক অ্যাসিড যেটা পিঁপড়ে এবং মৌমাছির হুলে থাকে। তাহলে বিভিন্ন অ্যাসিড যেগুলো কোথায় পাওয়া যায় আমরা একদম ডিটেলসে একটু পড়ে নিলাম। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো। পরবর্তী কোশ্চেন 9 নম্বর, নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে, মানে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? বলো মাহি নদী, নর্মদা নদী, ব্রাহ্মণী নদী নাকি তাপি নদী? কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে? সঠিক উত্তর হয়ে যাবে ব্রাহ্মণী নদী। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো আমরা কোন নদী সম্পর্কে কোথায় মিশেছে একটু ডিটেলসে জেনে নেওয়া ভালো। বঙ্গোপসাগরে পতিত নদী কোনগুলো? আমাদের মেনলি দেখো
বঙ্গোপসাগরে নদী পতিত হয়, মেনলি যেগুলো পরীক্ষায় বেশি আসে বঙ্গোপসাগরে হয়, না হলে খাম্বাত উপসাগর, না হলে আরব সাগর, এই তিনটের মধ্যেই বেশি আসে। তো প্রথম আসছি আমরা বঙ্গোপসাগরে পতিত নদী কোনগুলো? ব্রাহ্মণী, গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, ইরাবতী, কাবেরী, সুবর্ণরেখা, কর্ণফুলী এবং বৈতরণী, সব নদীগুলো বঙ্গোপসাগরে পতিত নদী। খাম্বাত উপসাগরে পতিত নদী কোনগুলো? দেখো এটা হচ্ছে নর্মদা নদী, মনে রাখবে। তাপি বা তাপ্তি, অনেক জায়গায় তাপি পাবে, এটাকে অনেক জায়গায় তাপিও থাকে, অনেক জায়গায় তাপ্তি পাবে। মাহি নদী এবং সবরমতী নদী, এগুলো কিন্তু খাম্বাত উপসাগরে পতিত নদী। এবং আরব সাগরে পতিত নদী একমাত্র হচ্ছে সিন্ধু নদ, ঠিক আছে, যেটা আরব সাগরে পতিত নদী। মনে রাখবে এগুলো ডিটেলসে একদম। তোমরা এখান থেকে কিন্তু একদম স্পেশাল নোট তৈরি হয়ে যাবে, তোমরা যদি খাতায় নোটটা লিখে রাখো, এই নোটগুলো যেভাবে আমি তোমাদের বলছি, প্রত্যেকটা ক্লাসেও বলি, এক্সট্রা ডিটেলসে যেগুলো বলি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো 10 নম্বর কি রয়েছে? কোনটি কানবো রাজবংশের রাজধানী? কানবো রাজবংশের রাজধানী কোনটি? পুহর, রাজগীর, পাটলিপুত্র নাকি বিদিশা? কোনটি কানবো রাজবংশের রাজধানী ছিল? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র, যেটা কানবো রাজবংশের রাজধানী। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, তার আগে আবার এক্সট্রা ডিটেলস আমরা একটু পড়ে নেবো। দেখো, বাসুদেব কানবো শুঙ্গ শাসক দেবভূতিকে হত্যা করেছিলেন এবং 72 খ্রিস্টপূর্বাব্দে কানবো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বাসুদেব কানবো কি করেছিলেন? শুঙ্গ শাসক দেবভূতিকে হত্যা করেছিলেন এবং 72 খ্রিস্টপূর্বাব্দে তিনি কানবো সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এবং কানবো রাজবংশের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে ছিল, এটা মনে রাখবেন। পরবর্তী নেক্সট কোশ্চেন 11 নম্বর, মানব দেহের সব থেকে বড় অঙ্গ কোনটি, বা বড় অঙ্গের নাম কি? বলো। মস্তিষ্ক, হৃৎপিণ্ড, লিভার নাকি কিডনি? কোনটি সব থেকে বড় অঙ্গ মানব দেহের? তো সঠিক উত্তর হয়ে যাবে লিভার হচ্ছে মানব দেহের সব থেকে বড় একটা অঙ্গ। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন কি রয়েছে? সুলভ সমাচার এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বলো। রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, তোমার শিশির কুমার ঘোষ নাকি হরিশচন্দ্র মুখোপাধ্যায়? অ্যান্সার করো কি হবে? সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, কেশবচন্দ্র সেন ছিলেন সুলভ সমাচার পত্রিকার সম্পাদক। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখানে একদম আমরা ডিটেলসে পড়ে নেবো। দেখো, ভারতের বিভিন্ন পত্রিকার সম্পাদক কারা কারা ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর সুলভ সমাচার এই পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। তারপর সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কেশরী মারহাট্টা এই পত্রিকার সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক। বেঙ্গলি গেজেট মনে রাখবে অগাস্ট হিকি। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। এরপর আমরা এদিকে চলে আসছি, দিগদর্শন বা সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন মার্সম্যান। আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ধূমকেতু বা লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কে? কাজী নজরুল ইসলাম। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন সুকুমার রায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। আচ্ছা, এরপরেও আছে অক্ষয় কুমার দত্তের, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কার সম্পাদনায়? অক্ষয় কুমার দত্ত। ঠিক আছে, মনে রাখবে অক্ষয় কুমার দত্ত। এবং এখানে মনে রাখবে এর সার্বিক তত্ত্বাবধানে কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর সার্বিক তত্ত্বাবধানে। ঠিক আছে, দুটো একটু ভালো করে মনে রাখবে, নাহলে এই নামটার সাথে এই নামটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। পরবর্তী নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো। নেক্সট প্রশ্ন 13 নম্বর, দেখো কি রয়েছে? সংবিধানের যুগ্ম তালিকায় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? যুগ্ম তালিকার ধারণা এটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে?
ব্রিটেন, জার্মানি, কানাডা নাকি অস্ট্রেলিয়া? বলো, অস্ট্রিয়া বলছি আবার, সরি। অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অস্ট্রেলিয়া থেকেই কিন্তু অস্ট্রেলিয়া থেকে কিন্তু এটা গ্রহণ করা হয়েছে, অস্ট্রেলিয়া দেশ থেকে যুগ্ম তালিকা যেটা রয়েছে। ঠিক আছে, এখানে দেখবো আমরা ডিটেলস একটু পড়ে নেবো। দেখো, অস্ট্রেলিয়া সংবিধান থেকে গৃহীত হয়েছে কি কি? যুগ্ম তালিকা, প্রস্তাবনার ভাষা, এই দুটো আমরা অস্ট্রেলিয়া থেকে গ্রহণ করা হয়েছে। জার্মান সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে কোনটা? জরুরি অবস্থা, যেটা সেটা জার্মান সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। রাশিয়ার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে কোনটা? মৌলিক কর্তব্য যেটা রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা কিন্তু রাশিয়ার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। এবং যুগ্ম তালিকায় কি কি রয়েছে? যুগ্ম তালিকায় বলা রয়েছে শিক্ষা ও বিবাহ সম্পর্কে বলা রয়েছে। অনেক সময় কোশ্চেন আসে যুগ্ম অর্থাৎ যুগ্ম তালিকায় কোন কোন দুটো টপিক বলা আছে? শিক্ষা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বিবাহ। এই দুটো টপিক সম্পর্কে বলা রয়েছে কিন্তু। ঠিক আছে, একদম ডিটেলস পড়ে নিলাম, পরবর্তী কোশ্চেনেও চলে এলাম। দেখো, পরবর্তী কোশ্চেন 14 নম্বর। নিচের কোনটির ঘনত্ব সব থেকে বেশি? গ্রাফাইট, কোক, তোমার কাঠ কয়লা নাকি হীরক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে হীরক, যেটার ঘনত্ব হচ্ছে সব থেকে বেশি। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসবো। 15 নম্বর। দেখো কি রয়েছে, নিচের কোনটি ফ্লেক্সর পেশির উদাহরণ? ফ্লেক্সর আর এক্সটেন্সর দুটো হয়, তো ফ্লেক্সর পেশির উদাহরণ কোনটা হবে? হাতের বাইসেপস, লাটি লাটিসিমাস লাটিসিমাস ডরসি হৃদপেশি নাকি হাতের ট্রাইসেপস? তো সঠিক উত্তর হয়ে যাবে হাতের বাইসেপস, যেটা অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো, অনেকে ভাবে এত কঠিন কোশ্চেন জীবন বিজ্ঞান থেকে। পরবর্তী সব রকম কোশ্চেন যেহেতু এখানে রয়েছে, সব টাইপের কোশ্চেন, তো ভালো করে প্রিপারেশন করতে থাকো। শুধু আইসিডিএস বলেই নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারো, জিকেগুলো দেখতে পারো, পড়তে পারো। ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? ভারতীয় মহাকাশ গবেষণার জনক মোহন পান্ডে, আশুতোষ ভার্মা, বিক্রম সারাভাই নাকি রাকেশ শর্মা? কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিক্রম সারাভাই। মহাকাশ বিজ্ঞানের গবেষণার বা মহাকাশ গবেষণার জনক বলা হয়। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট 17 নম্বর। দেখো কোশ্চেন কি রয়েছে, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ নিম্নের কোন ঐতিহাসিক ব্যক্তির প্রকৃত নাম? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, এটি কোন ঐতিহাসিক ব্যক্তির প্রকৃত নাম? বলো, নানা সাহেব, নানা ফডনবিস, তাঁতিয়া টুপি নাকি সুরদাস? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে তাঁতিয়া টুপির প্রকৃত নাম। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? বলো, বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? দেখি কে কেমন ইতিহাস পড়েছে পারে। রংপুর বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, পাইক বিদ্রোহ নাকি কোল বিদ্রোহ? তো সঠিক উত্তর হয়ে যাবে পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বিদ্যাধর মহাপাত্র। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো, এখানে আমরা কে কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল একবার ডিটেলস পড়ে নেবো। দেখো, পাইক বিদ্রোহ প্রথমে আসছি আমরা। পাইক বিদ্রোহ ছিল উড়িষ্যার খুর্দা জেলার একটি সশস্ত্র বিদ্রোহ, যা 1817 সালে সংগঠিত হয়েছিল। বোঝা গেল? তারপরে কোম্পানির ইজারাদারি শোষণের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া ছিল 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ কবে হয়েছিল? 1783 খ্রিস্টাব্দে, মনে রাখবে। তারপর আসছি কোল বিদ্রোহ হলো, কোল বিদ্রোহটা সম্পর্কে পড়ে নেবো আমরা। বিহারে ছোটনাগপুরের সিংভূম মানভূম প্রভৃতি অঞ্চলে কোল উপজাতির বিদ্রোহীদের দ্বারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে 1831 থেকে 32 খ্রিস্টাব্দে সংগঠিত হওয়া বিদ্রোহ। তাহলে কোল বিদ্রোহ কবে হয়? 1831 থেকে 32 সালে, মানে খ্রিস্টাব্দে। কোথায়? বিহারের ছোটনাগপুর, সিংভূম মানভূম প্রভৃতি অঞ্চলে। এই যে তোমার কোল উপজাতি, যারা এই কোল উপজাতি বিদ্রোহী যারা করে, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা রাজা জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি, সুবল সিং, শ্যাম গঞ্জাম সিং, বৈদ্যনাথ সিং, রঘুনাথ সিং প্রমুখেরা এই বিদ্রোহের সময় চুয়ার বিদ্রোহ বা কৃষক বিদ্রোহের নেতৃত্ব প্রদান করে। তাহলে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কারা কারা? রাজা জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি, সুবল সিং, শ্যাম গঞ্জাম সিং
বৈদ্যনাথ সিং, রঘুনাথ সিং এর প্রত্যেকেই তোমার চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, চুয়ার বা কৃষক বিদ্রোহে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। চিপকো আন্দোলন বলো। চিপকো আন্দোলন কি নামে পরিচিত? চিপকো আন্দোলন কি নামে পরিচিত? নারীবাদী আন্দোলন, উপজাতি আন্দোলন, রাজনৈতিক আন্দোলন নাকি বর্ণ আন্দোলন? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে নারীবাদী একটি আন্দোলন। চিপকো আন্দোলন নারীবাদী আন্দোলন। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। তার আগে আবারও একটু এক্সট্রা ডিটেলস পড়ে নেবো। আধুনিক কালে চিপকো আন্দোলনটি উত্তরাখণ্ডে 1983 সালে শুরু হয়েছিল এবং সুন্দরলাল বহুগুণা এই আন্দোলনের নেতা ছিল। চিপকো আন্দোলনের একজন নেতার নাম অনেক সময় পরে কোশ্চেনে হবে সুন্দরলাল বহুগুণা, মনে রাখবে তোমরা। পরবর্তী নেক্সট কোশ্চেন 20 নম্বর দেখো, কোন রাজ্যে এখন পর্যন্ত সবথেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? বলো কোন রাজ্যে এখন পর্যন্ত সবথেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মণিপুর নাকি বিহার? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা বিহারে সবথেকে বেশি করা হয়েছে। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা এখানে আমরা একবার ডিটেলস পড়ে নেবো। 1950 সাল থেকে বিভিন্ন রাজ্যে কতবার করে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে একদম আমরা ডিটেলস পড়ে নেবো। দেখো উত্তরপ্রদেশ যেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে 10 বার, বিহারে হয়েছে 9 বার। যেহেতু কিন্তু দেখো এখানে যেহেতু আমাদের অপশানে কিন্তু উত্তরপ্রদেশ নেই, উত্তরপ্রদেশ আমাদের অপশানে যেহেতু নেই সেই জন্য আমরা বিহারটা অ্যান্সার করলাম। ঠিক আছে, তোমাকে মনে রাখতে হবে সবগুলোই, তাহলে তুমি অ্যান্সার একদম সঠিক করে আসতে পারবে। তাহলে মনে রাখবে 1950 সাল থেকে বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, যেখানে উত্তরপ্রদেশে হয়েছে সবথেকে বেশি 10 বার, বিহারে হয়েছে 9 বার, কেরালা, মণিপুর, উড়িষ্যা, পাঞ্জাব এই রাজ্যগুলোতে তোমার হয়েছে 8 বার। তারপরে চলে আসছে গুজরাট, কর্ণাটক এই দুটো রাজ্যে হয়েছে 5 বার, আসাম, নাগাল্যান্ড, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এখানে হয়েছে এই রাজ্যগুলোতে হয়েছে 4 বার, অন্ধ্রপ্রদেশ, গোয়া, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ত্রিপুরা এই রাজ্যগুলোতে হয়েছে 3 বার, হিমাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীর, মহারাষ্ট্র, মেঘালয়, সিকিম এইগুলোতে রাজ্যগুলোতে হয়েছে 2 বার এবং উত্তরাখণ্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে মাত্র 1 বার কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। তাহলে তোমাকে এখান থেকে বিভিন্ন টাইপের রাষ্ট্রপতি শাসন রিলেটেড যত রকম কোশ্চেন হয় তুমি এইটুকু যদি কষ্ট করে একটু মুখস্থ করতে পারো তাহলে কিন্তু একদম অ্যান্সার আর ভুল হবে না তোমার, এখান থেকে একদম সঠিক অ্যান্সার তুমি করে আসতে পারবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো, অত ডিটেলস পড়বো না। চলো একবার বলে দিলাম তোমাদের মনে রাখার ক্ষেত্রে, চাইলে মনে রাখতে পারো তোমরা যদি মনে রাখতে সম্ভব হয় তোমাদের। দেখো নিম্নের কে ইয়োর দ্য বেস্ট ডে, ইয়োর বেস্ট ডে ইজ টুডে, ইয়োর বেস্ট ডে ইজ টুডে শীর্ষক বইটি লিখেছিলেন? পোপ ফ্রান্সিস, গৌরী খান, অনুপম খের নাকি মিনা আয়ার? অ্যান্সার করো কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই বইটি লিখেছিলেন, কেউই পারবে না তোমরা, একটু সত্যি কঠিন কোশ্চেন, অনুপম খের হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান সি। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো, তার আগে একটু পড়ে নেবো। ছাড়ো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি একদম ডাইরেক্ট। এখানে আমি বলেই দিই দেখো অনুপম খের আর যে এটাই মনে রাখবে যে অনুপম খের হচ্ছে দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ অ্যাবাউট ইউ ইজ ইউ এই বইটির শীর্ষক, এটা মনে রাখবে বেশ। চলো পরবর্তী কোশ্চেন দেখো 22 নম্বর, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক, মানে কোন মাধ্যমে শব্দের গতি থাকে সবথেকে বেশি থাকে কোন মাধ্যমে? কাঠ, পেট্রোল, জল নাকি বাতাস? তো সঠিক উত্তর হয়ে যাবে কাঠ মাধ্যমে সবথেকে বেশি শব্দের বেগ থাকে, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কাঠ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার আমরা ডিটেলসে পড়ে নেবো, নাহলে তোমাদের অসুবিধা হবে, একদম এটা মুখস্থ করে নেবে। দেখো যে অপশানগুলো রয়েছে তার ভিত্তিতে আমরা সর্বাধিক বেগ যদি জানতে চাই, আমাদের দেখো প্রথম অপশান ছিল কাঠ, যেখানে শব্দের বেগ 3850 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপরে আমাদের অপশান ছিল পেট্রোল, পেট্রোলে দেখো 1330 মিটার পার সেকেন্ড। আমি একবার প্রথম থেকে বলে দিই তারপরে ডিটেলস আমি কোশ্চেন সম্পর্কে বলছি। হ্যাঁ দেখো বায়ুতে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, পেট্রোলে শব্দের বেগ হচ্ছে 1330 মিটার পার সেকেন্ড, জলে শব্দের বেগ হচ্ছে 1437 মিটার পার সেকেন্ড, কাঠে শব্দের বেগ হচ্ছে 3850 মিটার পার সেকেন্ড, গ্যাসে শব্দের বেগ হচ্ছে 3540 মিটার পার সেকেন্ড এবং অ্যালুমিনিয়ামে শব্দের বেগ হচ্ছে সব থেকে বেশি 6320 মিটার পার সেকেন্ড।
এবং শূন্য মাধ্যমে শব্দের বেগ কিন্তু শূন্য, একদম শূন্য। ঠিক আছে, এটাও মনে রাখবে, এটাও অনেক সময় কোশ্চেনে চলে আসে। এবার দেখো আমাদের অপশানে দেখো প্রথম ছিল কোনটা, অপশানে প্রথম ছিল কাঠ, তারপরে আমাদের অপশানে ছিল পেট্রোল, আচ্ছা তারপরে আমাদের অপশানে ছিল জল, এই দেখো, আচ্ছা তারপরে আমাদের ছিল বাতাস, তাহলে বায়ু। তাহলে এবার আমরা দেখে নেবো, দেখো কোনটা এগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি, সব থেকে বেশি কিন্তু কাঠে, দেখো অপশান অনুযায়ী। তাহলে এই জন্য আমাদের কাঠ হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল? যেমন কোশ্চেন থাকবে সেরকম কিন্তু তোমাকে সেই ওয়াইজ অ্যান্সার করতে হবে। ভালো করে এইটুকু তোমাকে কষ্ট করে মুখস্থ করতে হবে, তবেই তুমি অ্যান্সার সঠিক করতে পারবে। এবং এটাও ভালো করে তোমরা অনেক সময় মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত দিয়ে দিবে তোমাকে, হয়তো বিভিন্ন অপশান দিয়ে দিবে, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, শূন্য থাকবে যেখানে একটা অপশান, দেখবে তো অনেকে ভাববে যে শূন্য অ্যান্সার হবে, এটা মুখস্থ করে যেতে হবে, শূন্য মাধ্যমে শব্দের বেগ কিন্তু একদম শূন্য। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো, টেকচাঁদ ঠাকুর এটা কার ছদ্মনাম? প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, প্রমথ চৌধুরী নাকি প্রভাত কিরণ বসু? কার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর? অ্যান্সার করো দেখি কে পারে। সঠিক উত্তর হয়ে যাবে প্যারীচাঁদ মিত্রর ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, যেটা আমাদের অপশান বিতে রয়েছে, বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম আমরা আবার ডিটেলস পড়ে নেবো। কমলাকান্ত যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, ভানু সিংহ আন্নাকালী পাকরাশি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, ধূমকেতু ব্যাঙাচি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম, স্বপন বুড়ো এটা হচ্ছে অখিল নিয়োগীর ছদ্মনাম, মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম, হুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম, বনফুল যেটা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। দেখো আমাদের কোশ্চেনে ছিল টেকচাঁদ ঠাকুর যেটা প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম, বীরবল যেটা প্রমথ চৌধুরীর ছদ্মনাম, সত্য সুন্দর দাস যেটা মোহিতলাল মজুমদারের ছদ্মনাম, অপরাজিতা দেবী রাধারানী দেবীর ছদ্মনাম, কালকুট ভ্রমর সমরেশ বসুর ছদ্মনাম, কৃত্তিবাস প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম, কাকাবাবু প্রভাত কিরণ বসুর ছদ্মনাম এবং কালপ্যাঁচা এটা হচ্ছে বিনয় ঘোষের ছদ্মনাম। তাহলে বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম সম্পর্কে একদম আমরা ডিটেলসে পড়ে নিলাম এখানে। পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এখানে দুটো জিনিস হয়, আমি তোমাদের কোশ্চেনটা অ্যান্সার বলে দেওয়ার পরে আমি আসছি। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রফুল্ল চাকি, পুলিন দাস, এস এন স্যান্যাল নাকি যতীন্দ্রনাথ মুখার্জি? তো সঠিক উত্তর হয়ে যাবে পুলিন দাস, যিনি ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেছিলেন। এবং আরেকটা হয়, তোমাদের এবার কোশ্চেন আমি ডিটেলসে দেখো, তোমাদের এখানে বলি দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি আর একটা হচ্ছে অনুশীলন সমিতি। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না কেউ। 1905 সালের নভেম্বর মাসে পুলিন বিহারী দাস দ্বারা 1905 সালের নভেম্বর মাসে পুলিন বিহারী দাসের দ্বারা ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মনে রাখবে। এবং 1902 সালের 24শে মার্চ প্রমথ মিত্রের দ্বারা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে অনুশীলন সমিতি যদি কোশ্চেনে আসে তখন অ্যান্সার কি হয়ে যাবে, তখন হয়ে যাবে প্রমথনাথ মিত্র। আর পুলিন বিহারী দাস যদি ঢাকা অনুশীলন সমিতি চলে আসে তখন আমাদের অ্যান্সার করতে হবে পুলিন বিহারী দাস। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না কেউ। চলো লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসে দেখে নেব। 25 নম্বর কোশ্চেন, কত সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন বা যোগ দেন? 1890 সালে, 1891 সালে, 1893 সালে নাকি 1901 সালে? অ্যান্সার কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিল, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন করছে। এবং আমাদের এর আগে কিন্তু অনেক কোশ্চেন করানো হয়েছে, রচনার ক্লাস রয়েছে, অঙ্কের ক্লাস, ইংরেজি ক্লাস, বিভিন্ন টপিকের উপর তোমাদের ক্লাস রয়েছে। তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বা চ্যানেলে আলাদা করে প্লেলিস্টও করা রয়েছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।